ছি ছি ছি, তোমার মেয়ে এমন একটা কাজ করলো যে কাজের জন্য আমি বাইরে বেরোতে পারছি না, বাইরের মানুষের সামনে মুখই দেখাতে পারছি না। সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে। দেখো, আমি আর কি বলবো বলো তো। যদি যদি তুমি আগে থেকেই তাদের সম্পর্কটাকে মেনে নিতে, তাহলে তারা এমন কাজ নিশ্চয়ই করতো না। দেখো, আমাদের মেয়েকে কেমন করে ওই একটা চাষির হাতে তুলে দিতাম বলো তো। আমার জামাই হবে কিনা শেষ পর্যন্ত চাষি ছেলে। না না, এর থেকে ভালো হয়েছে ও ওর রাস্তা বেছে নিয়েছে। আর আমি আজ থেকে মনে করব আমার একটাই মাত্র মেয়ে। কেয়া নামে আমাদের কোনো মেয়েই ছিল না। দেখো, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আমরা যদি সহজভাবে তাদেরকে বোঝাতাম, তাদেরকে যদি মেনে নিতাম, তাহলে তো তারা এমন কাজ করতে সুযোগ পেত না। আমরাই তো তাদেরকে মানিনি, সেই জন্যই তো আমার মেয়েটা এমন সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, তোমার মেয়ে যে সিদ্ধান্ত নেওয়ার তা তো নিয়েই ফেলেছে। সেহেতু সে তার ভালোবাসার মানুষকে যখন চায়, তাহলে তার বাবা মায়ের কোনো প্রয়োজন নেই। আর আমাদেরও কোনো সন্তান নেই। আমাদের রিয়া নামে একটি মেয়ে, কিয়া নামে আমাদের জীবনে কেউ ছিল না। আচ্ছা কিয়া, তুমি কি কাজটা ঠিক করেছো? তোমার এইভাবে ওই বাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি। দেখো, আমি কি ঠিক করেছি কি ভুল করেছি তা আমি জানি না। আমি শুধু এটাই জানি, আমি আমার ভালোবাসার মানুষের হাত সারাটা জীবন ধরতে চাই। সেই কারণেই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। সবই জানি কিয়া, তাই বলে বাবা মাকে ছেড়ে তুমি তুমি আমার হাত ধরে সারা জীবনের মতো চলে আসবে? হ্যাঁ, আমি তোমার হাত ধরে সারা জীবনের মতো চলে এসেছি। তা না হলে আমার বাবা কোনো অন্য একজনের হাতে আমাকে তুলে দিত। আর আমি যদি বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতাম, তাহলে আমি সারা জীবনেও সুখী হতে পারতাম না। আচ্ছা কিয়া, তুমি যে এত ভরসা, এত বিশ্বাস করে আমার হাতটা ধরেছো, আমি যদি কখনো বিশ্বাসঘাতকতা করি তাহলে? দেখো সঞ্জয়, আমি জানি তুমি কখনো বিশ্বাসঘাতকতা করবে না আমার সাথে। অন্তত সেই বিশ্বাসটুকু আমার আছে। সেই বিশ্বাসের কারণেই জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি নিতে পেরেছি। ঠিক আছে কিয়া, তুমি যখন আমাকে এতটাই বিশ্বাস করতে পেরেছো, আমার হাত ধরে আমার এই মাটির ঘরে আসতে পেরেছো, সেহেতু তোমার এই বিশ্বাসের মান আমি রাখবো। কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। জীবনের সমস্ত সুখ আমি তোমার জন্য এনে দেব। হ্যাঁ গো, আমি তো জানি। সেই কারণেই তো তোমাকে আমি এত ভালোবাসি। বাবা মায়ের পরে আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলে তুমি। দেখ মা, তোকে আমি একটা কথা জানাতে চাই। আসলে তুই তো জানিসই, তোর দিদির কাজের জন্য তোর বাবা কতটা লজ্জিত। আর আমরা চাইবো না যে তোর দিদির মতো এমন কাজ ভবিষ্যতে তুই করিস। আমরা তোর জন্য নিশ্চয়ই ভালো কিছুই করব। তুই কখনো এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলিস না। তোর বাবার অনেক আশা, তোকে অনেক বড় ঘরে ধুমধাম করে বিয়ে দেবে। দেখো মা, আমার এখানে কিছু বলার নেই। আমি কখনো দিদির মতো এমন কাজ করব না। তোমরা যেটাই ভালো বুঝবে, আমি সেটাকেই ভালো মনে করে মেনে নেব। কিন্তু কখনো দিদির মতো কাজ করে বাবার সম্মানটাকে মাটিতে মিশিয়ে দেব না। হ্যাঁ রে মা, এটাই তো চাই। তোর বাবার মনে অনেক আশা তোকে নিয়ে। তোর দিদি এমন কাজ করার পর থেকে তোর বাবা অনেকটা ভেঙে পড়েছে। আর তোর বাবা চাইছে খুব শীঘ্রই তোকে তার বন্ধু ছেলের সাথে বিয়ে দেবে। তুই কি রাজি আছিস মা? দেখো মা, আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না। আমার মাথার উপরে তুমি আর বাবা আছো। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমার এখানে কিছু বলার নেই মা। জানি রে মা, তোর বাবার আর আমার তোর প্রতি অনেক আশা, অনেক ভরসা আছে মা। আমরা যেটা চাইবো, যেটা করব, কখনো তোর খারাপ চাইবো না। আর আজ না হোক কাল তোর দিদি ঠিকই বুঝবে।
আমাদের কথা না শুনে নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ফল কি হতে পারে? হ্যাঁ মা, আমি কি দিদির মতো কোনো সস্তার ছেলেকে বিয়ে করব নাকি? আমি জানি বাবা আমাকে নিশ্চয়ই কোনো ভালো সুপাত্রের হাতেই তুলে দেবে, আর আমি বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে চাই। কখনো দিদির মতো এমন চাষা ছেলের হাত ধরবো না মা। ঠিক আছে মা, তাহলে এই কথাই ফাইনাল থাক। আমি তাহলে তোর বাবাকে জানিয়ে দেব তোর বিয়েতে মত আছে। শুনছো, তোমার ছোট মেয়ে যে বিয়ে করতে রাজি, সে সম্পূর্ণ আমাদেরকে ভরসা করে, তাই সে আমাদের পছন্দের উপরে কোনো না করেনি। হ্যাঁ জানি, আমাদের রিয়া অনেক ভালো, আমাদেরকে অনেক সম্মান করে। তোমার বড় মেয়ের মতো নয়। আমরা তার জন্য যেটা ভালো বুঝবো সেটাই করব। আর সেই সিদ্ধান্তের উপরে আমাদের ছোট মেয়ে কখনো কোনো বাধা তৈরি করবে না। আর আমি আমার বন্ধুকে কথাটা দিয়ে দিয়েছি, আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেব। তা ঠিক আছে, আমাদের মেয়েকে বিয়ে দেব ভালো কথা, কিন্তু কিন্তু তোমার বন্ধুর ছেলে কি কাজ করে তা তো বললে না। দেখো, আমার বন্ধুর ছেলে এত বছর আমেরিকায় পড়াশোনা করেছে, এই কয়েকদিন হলো দেশে ফিরেছে, আর এবারে বিয়েটা করতেই চায়। তাই আমি আর দেরি করতে চাই না। আমার মেয়ের সাথে রনিতের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দেবো। ঠিক আছে, তবে তবে আমাদের মেয়ের জন্য যেটা করছো সেটাতে ওর ভালো হবে তো? দেখো গিন্নি, আমার উপরে বিশ্বাস রাখো। আমি কখনো আমার মেয়ের ক্ষতি চাইবো না। আমার মেয়েকে যেখানে দেব নিশ্চয়ই আমার মেয়ে সেখানে ভালো থাকবে। আর রনিতকে আমি খুব ভালো করে চিনি, আমার বন্ধুকেও আমি ভালো করে জানি। তারা আমার মেয়েকে অনেক ভালো রাখবে। এমনভাবে বেশ কিছুদিনের মধ্যে রিয়ার সাথে রিয়ার বাবার বন্ধুর ছেলে রনিতের বিয়ে হয়ে যায়। হঠাৎই একদিন কিয়া এবং কিয়ার স্বামীর সাথে তার বাবা মায়ের দেখা হয়ে যায়। মা, বাবা, কেমন আছো তোমরা? কেমন আছি সেটা জানার কি খুব দরকার নাকি? বাবা, আমার উপরে তুমি এখনো অভিমান করে আছো? বাবা, আমার কাজের জন্য আমি অনেক দুঃখিত। তোমরা চাইলেই তো আমাকে মেনে নিতে পারতে বাবা, কেন তোমরা আমাকে মেনে নিচ্ছ না? দেখ, তোর মতো মেয়েকে জন্ম দেওয়ায় আমাদের জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল। যে মেয়ে তার বাবা মায়ের মান সম্মান ডুবিয়ে একটা চাষা ছেলের হাত ধরতে পারে, তেমন মেয়েকে আমরা হয়তো জন্ম দিয়ে ভুল কাজই করেছি। হ্যাঁ রে, তোর বাবা ঠিক কথাই বলেছে। তোর মতো মেয়ের আমাদের দরকার আছে নাকি? দরকার নেই। যা করেছিস ভালো করেছিস, আর আমরা তো সেদিনের পর থেকে ধরেই নিয়েছি আমাদের একটি মাত্র মেয়ে, আমাদের আর কোনো সন্তান নেই। মা, কি করে তোমরা আমাকে ভুলে যেতে পারবে মা? আমি প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সময় আমি তোমাদের কথা চিন্তা করি মা। আমার সব সময় তোমাদের জন্য কষ্ট হয়, কিন্তু কিন্তু কষ্ট হলেও যে কিছু করার নেই মা। দেখ, তোদের সাথে এত কথা বলতে চাই না, এক্ষুনি আশেপাশের মানুষজন দেখলে ছি ছি বলতে শুরু করে দেবে। তার থেকে ভালো হয় তোরা চলে যা। দেখো মা, আমরা এক পাড়াতেই বাস করি, তোমাদের সাথে আমাদের দেখা হতেই পারে, কথা হতেই পারে, সেখানে পাড়ার লোক কেন ছিছি করবে মা? দেখ, আমাদের সাথে ওই চাষা ছেলের কখনো যায় না, আর সেই ছেলে কিনা আমাদের জামাই, তা তো শুনলে গ্রামের যে কোনো মানুষই ছিছি করবে। এর থেকে ভালো হয় পাঁচটা মানুষ দেখার আগেই তোরা তোদের রাস্তা বেছে নে, আমরা আমাদের কাজে যাই। আচ্ছা মা, সবই তো বুঝলাম, কিন্তু রিয়া, রিয়া কোথায় মা? ওকে তো পাড়াতে অনেকদিন দেখছি না। রিয়া তো কবেই বিয়ে হয়ে গিয়েছে, আর আমরা তো রিয়ার বাড়িতেই যাচ্ছি। কি বলছো মা? রিয়ার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে, রিয়ার বিয়ে হয়ে গেছে। তোর মতো কোনো ফকিরনি ছেলের হাতে সে যায়নি, তাকে আমরা ধনী ঘরে ধনী ছেলের সাথে বিয়ে দিয়েছি, আর ওই হচ্ছে আমাদের একমাত্র জামাই, আমাদের ছেলের মতো। তোদেরকে আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমাদের একটাই মেয়ে আর একটাই জামাই।
যা বলছি, যা, চোখের সামনে থেকে চলে যা। আমরা আমাদের রাস্তা ধরা শুরু করি। এরপর কেয়ার বাবা মা আবার হাঁটতে শুরু করে। এমন করে কেন বলছো বলো তো? আমার বাবা মা আসছে আজকে, আর তুমি কিনা এমন করে আমাকে কথাগুলো শোনাতে পারছো? হ্যাঁ, এমন করে কথাগুলো শোনাতে পারছি। তোর বাবা মা কেন এখানে আসবে? আর তোর বাবা মা আসবেই যখন, তাহলে তোর বাবা মাকে বললি না কেন যে আমার 1,00,000 টাকার প্রয়োজন আছে? কি বলছো? তোমার 1,00,000 টাকার প্রয়োজন? আমার বাবা সেই না কদিন আগে তোমাকে 2,00,000 টাকা দিল, আর তুমি এখন বলছো 1,00,000 টাকার প্রয়োজন? হ্যাঁ, আমার 1,00,000 টাকার প্রয়োজন। আর তুই তো খুব ভালো করেই জানিস, আমেরিকা থেকে আসার পর এখনো পর্যন্ত আমি কিছুই করি না। আমার টাকা না দিলে আমার সংসার চলবে কেমন করে? আমাকে যদি 1,00,000 টাকা দিতেই না পারবে, তাহলে কোন মুখে আমাদের বাড়িতে আসছে শুনি? দেখো, যা হওয়ার হয়ে গিয়েছে। এমন ভাবে তুমি কথাগুলো বলো না। যখন তখন আমার বাবা মা এসে যেতে পারে, আর আমার বাবা মা এসে যদি এমন কথা শোনে, তাহলে তাহলে আমার বাবা মা যে অনেক কষ্ট পাবে। দেখ, তোর বাবা মা শুনতে পেলো কি পেলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার কথাটা বলেই দিয়েছি। তোর বাবা মা আসলে বলেই দিবি আমার 1,00,000 টাকার ব্যবস্থা যেন খুব শীঘ্রই করে দেয়। এরপর রনিত সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই রিয়ার বাবা মা সেখানে উপস্থিত হয়। মা রে, কেমন আছিস? ভালো আছিস তো মা? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা কেমন আছো মা? তোমরা তো অনেক দূর থেকে এসেছো। না রে মা, আমাদের আর কষ্ট কিসের? কষ্ট এতক্ষণ হচ্ছিল, তোকে দেখার পর থেকে আমাদের মনে যে আর কোনো কষ্ট নেই। আমরা তোকে দেখার পর থেকে আমরা অনেক ভালো আছি। তা মা, জামাই বাবা জীবন কোথায়? রনিত বাবাকে যে দেখছি না। বাবা, তোমরা আসবে তো? সেই আনন্দে তোমাদের জন্য বাজার করতে গিয়েছে। তোমাদের জন্য বড় মাছের মাথা, আরো কত কি। মারে, আমরা খুব ভাগ্যবান। রনিতের মতো একটা জামাই পেয়েছি, যে কিনা আমাদের নিজের সন্তানের মতো হয়ে গেছে, আমাদেরকে নিজের বাবা মা মনে করে। আর আমরা তো এমনটাই চেয়েছিলাম। না, আমি ভুল করিনি। আমি আমার মেয়েকে সঠিক পাত্রের হাতে তুলে দিয়েছি। বাবা, তোমাদেরকে আমি কেমন করে বোঝাই বাবা? আমি যে ভালো নেই, আমি অনেক কষ্টে আছি বাবা। এই ছেলেটা যে আমার জন্য কখনোই উপযুক্ত ছিল না। শুধুমাত্র তোমাদের আভিজাত্যের জন্যই আমাকে এমন ধনী বাড়িতে বিয়ে দিয়েছো, যেখানে কিনা আমি সামান্য সুখটুকুও পাই না। কি হলো রে মা, তুই আবার কি ভাবছিস বলতো? না না মা, কিছু ভাবছি না। এক্ষুনি তোমাদের জামাই চলে আসবে। কেয়া, তুমি আর মন খারাপ করে থেকো না। আমি জানি তোমার বাবা মায়ের বলা কথাগুলোতে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এত তাড়াতাড়ি যে ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে আরো শক্ত হতে হবে। আচ্ছা তুমি বলো, আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি? আমি আমি আমার পছন্দ করা ভালোবাসা মানুষের হাত ধরেছি। এটাই কি আমার জীবনের সব থেকে বড় অপরাধ? না না কেয়া, তুমি কোনো অপরাধ করনি। আর এই কথাটা তোমার বাবা মা আজ না হোক কাল ঠিকই বুঝবে, আর সেদিন দেখবে তোমার মনে কোনো কষ্ট থাকবে না। তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসবে। সঞ্জয়, আমি তো এটাই চাই যে আমার বাবা মা আমাকে মেনে নিক, আমার বাবা মা আমার কাছে আসুক, আমি আমার বাবা মায়ের বাড়িতে যাই। কিন্তু সেই কপাল যে আমার হলো না। মা যখন বলল ওরা রিয়ার বাড়িতে যাচ্ছে, তখন তখন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। খালি মনে হচ্ছিল যে আমি কেন পারলাম না আমার মা বাবাকে একটাবার আমার বাড়িতে নিয়ে আসতে। দেখো কেয়া, তুমি মনে কষ্ট পেও না। তোমার বাবা মা আজ না হোক কাল ঠিকই নিজেদের ভুল বুঝবে, আমাদের বাড়িতে ঠিকই আসবে। কিন্তু সেটা কবে কবে আসবে আমার বাবা মা? আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। কতদিন হয়ে গেল বাবা মায়ের বাড়িতে যেতে পারি না, ছোট বোনটাকে একটা নজর দেখতে পারি না। আমার কি কষ্ট হয় না? দেখো, তুমি এইভাবে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত রাখো। দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি রে মা, জামাই বাবা তো এখনো আসলো না।
আর এদিকে যে সন্ধ্যা নামতে যায়, আমাদেরকে তো বাড়িতে ফিরতে হবে রে মা। সত্যিই তো, জামাই বাবার জীবনের সাথে তো দেখাই হলো না। কি করব বলতো মা, আমরা তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, চলে তো আমাদেরকে যেতেই হবে। না না বাবা, তোমরা ওটা নিয়ে চিন্তা করো না, তোমরা বরং বেরিয়ে যাও। নিশ্চয়ই তোমার জামাই কোনো কাজে বাইরে আটকে গেছে, তা না হলে তোমরা আসবে আর তোমাদের জামাই বাড়িতে থাকবে না, এমনটা কি হয় বলো তো? হ্যাঁ রে মা, আমি জানি আমাদের জামাই বাবার জীবন অনেক ভালো, আমাদেরকে অনেক ভালোবাসে। নিশ্চয়ই হয়তো কোনো কাজে বাইরে আটকে পড়েছে। ঠিক আছে রে মা, তাহলে আমরা বরং আসি, আবার পরে সময় পেলে তোদের বাড়ি থেকে ঘুরে যাব। হ্যাঁ বাবা, আবার এসো। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে সময় করে এই বুড়ো বাপ মাটাকে একটু দেখে আসিস মা। হ্যাঁ বাবা, যাব, সময় সুযোগ করে নিশ্চয়ই ঘুরে আসবো, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। তাহলে আসছি রে মা, তোরা সাবধানে থাকিস, আর জামাই বাবা ঘরে আসলে বলিস আমরা ছিলাম অনেকক্ষণ, একটু দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু দেখা হয়নি। ঠিক আছে মা, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। এরপর রিয়ার বাবা মা সেখান থেকে চলে যায়। এমন ভাবে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। এরপর রনিত বাড়িতে ফেরে। আচ্ছা, তুমি কি কাজটা ঠিক করলে? আমার বাবা মা এসেছে বলে তুমি যে আজ সারাদিন বাইরে কাটালে, বাবা মায়ের সামনেই আসলে না, তুমি কাজটা মোটেও ভালো করনি। দেখ, আমি কি ভালো করেছি কি করিনি সেসব বিষয়ে নিশ্চয়ই আমি তোকে কৈফিয়ত দিতে পারবো না। দেখো, কৈফিয়ত তোমাকে দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী, আর স্বামী স্ত্রী দুজন দুজনকেই জবাবদিহি করতে পারে। তুই তো দেখছি বেশ বড় বড় কথা শিখেছিস। তা তোর বাবা তো এসেছিল, বাবাকে কি বলেছিস আমার 1 লক্ষ টাকার প্রয়োজন? না, আমি বাবাকে এমন কথা বলতে পারিনি, আর তুমি তো ভালো করেই জানো আমার বাবার ব্যবসা বাণিজ্য অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, বাবার কোনো ইনকাম নেই, তাহলে আমি বাবাকে কেমন করে এই কথাগুলো বলতে পারি? দেখ, অত শত আমি জানি না, তোর বাবা এত ধনী বাড়িতে যখন বিয়ে দিতে পেরেছে, নিশ্চয়ই জামাইয়ের চাহিদাটাও পূরণ করতে পারবে। দেখো, বাবা ধনী বাড়িতে বিয়ে দিয়েছে মানে এই নয় যে জামাইয়ের যখন যেটা মনে চাইবে আমার বাবা সেটা পূর্ণ করবে। আমার বাবার সেই ক্ষমতা নেই যে জামাইয়ের সব আবদার তাকে মেটাতে হবে। দেখ, তোকে আরো একটাবার বলছি, যদি নিজের ভালো চাস তাহলে খুব শীঘ্রই আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দে, আর তা না হলে কিন্তু। তা না হলে কি, আমাকে ঘর থেকে বের করে দেবে তাই না? ঠিক আছে, এমন ঘরে থাকার থেকে না থাকাই ভালো। আমি এই বাড়িতে আর নিজেকে রাখতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, এমন বাড়িতে আমি আর থাকতে চাই না। ও, তাহলে এই বাড়িতে আর থাকতে চাস না তাই না? ঠিক আছে, আমি সকাল হলেই যেন তোর মুখ আর না দেখি। এই বাড়ি ছেড়ে তুই খুব শীঘ্রই চলে যাবি, আর আমি খুব শীঘ্রই আরো একটা নতুন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবো। হ্যাঁ, এটা ছাড়া আর কি করতে পারো? কিছুই যে করতে পারো না। আমার বাবা তোমাকে টাকা দেবে, আর সেই টাকা তুমি অন্য নারী আর মদের পিছনে দেবে। আমি তো এটা হতে দিতে পারি না, কারণ প্রথমবার আমি না জেনেই বাবার থেকে 2 লক্ষ টাকা তোমাকে দিয়েছিলাম, কিন্তু তারপরে এত বড় ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। এর থেকে ভালো হয় তুমি তোমার সংসারে থাকো, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। ঠিক আছে, আমার সাথে যদি সংসার করতে নাই চাস তাহলে তোকে আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তুই তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাস। হ্যাঁ, এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে, কারণ তোমার মতো বেকার ছেলের সাথে সংসার করার থেকে না করাই ভালো। বাবা আমাকে ধনী ছেলের হাতে তুলে দিয়েছিল ঠিক কথা, কিন্তু সেই ধনী ছেলে যে এমন অমানুষ হবে তা তো আমার বাবা মা ভাবতেই পারেনি। এই সংসার আমি আর করব না, আমি কাল সকাল হলেই আমার বাবা মায়ের কাছে চলে যাব। পরের দিন সকালবেলা রিয়া তার বাবার বাড়িতে এসে উপস্থিত হয়। কি হলো রে মা, এত সকাল সকাল যে তুই বাড়িতে আসলি, আর জামাই বাবা জীবন কোথায়? কিছু কি হয়েছে মা? না মা, কিছুই হয়নি, আসলে আমি ওই বাড়িতে আর থাকতে পারছি না, নিজেকে মানিয়ে নিতে পারছি না মা।
তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। কেন রে মা, কি হলো বলতো, আমাকে সবটা খুলে বল। এরপর রিয়া সব কথা তার বাবা মাকে খুলে বলে। কি বলছিস মা, রনি তোর সাথে এমন আচরণ করে? হ্যাঁ মা, আমার সাথে এমন আচরণই করে। তোমরা আমাকে ধনী বাড়িতে বিয়ে দিয়েছিলে ঠিক কথা, কিন্তু কোনো মানুষের সাথে না, অমানুষের সাথে। কিন্তু দিদিকে দেখো, দিদি তার নিজের পছন্দের ছেলের হাত ধরে চলে গিয়েছে, কিন্তু সে কত সুখে আছে। তাদের মধ্যে কোনো কষ্ট নেই, কোনো ভেদাভেদ নেই। তাদের মতো সুখী জীবন আমিও চেয়েছিলাম বাবা, কিন্তু আমার যে এমন কপাল হবে তা আমি ভাবতে পারিনি। মারে, আজ আমি বুঝতে পারছি টাকাই যে সবকিছু নয়। টাকার মোহতে পড়ে আমি ওই রনিতের সাথে তোকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ও যে এমন ছোট লোকের মতো আচরণ করবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। হ্যাঁ বাবা, আমিও কখনো কল্পনা করতে পারিনি, তবে আমি শুনেছি দিদি অনেক ভালো আছে। আচ্ছা বাবা, মা, আমরা কি চাইলে দিদি জামাইবাবুকে মেনে নিতে পারি না বলো? হ্যাঁ রে মা, আজ বুঝতে পারছি তোকে আমরা জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা আমরাই নিয়েছিলাম। আর আমার বড় মেয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিলেও হয়তো আমার মেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল। টাকা পয়সা যে সব কিছু নয়, আমার মেয়ে অনেক ভালো আছে। আমরা আর আমার মেয়েকে দূরে ঠেলে রাখবো না। আমরা আমাদের মেয়ে জামাইকে মেনে নেব। আমাদের ছোট মেয়েকে এবার একটা সৎ ছেলের হাতে তুলে দেব। কোনো টাকা পয়সা না থাকলেও চলবে, শুধু সুন্দর একটা মন মানসিকতা থাকলেই হবে। এরপর কেয়ার বাবা মা কেয়াদের বাড়িতে আসে, সব কিছু মেনে নেয় এবং কেয়াও খুশি মনে তাদেরকে গ্রহণ করে নেয়। গ্রামের মধ্যে একটা যৌথ পরিবার আছে। সেই বাড়িতে থাকেন দুই ভাই, বড় ভাই সুজয় আর ছোট ভাই বিজয়। তবে বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছিল, তবে ছোট ভাই সবেমাত্র বিয়ে করে বাড়ির সামনে বউ নিয়ে দাঁড়ায়। সেই বউকে দেখে বড় বৌমা অনেক অবাক হয়ে যায়। আমি কে দেখছি, ভাই তুমি বিয়ে করে নিয়ে এসেছো, আর দেখে দেখে আমার বান্ধবীটাকে বিয়ে করে নিয়ে আসলে কেন ভাই, কেন? আর কি কোনো মেয়ে ছিল না দেশে নাকি? গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে দেখে দেখে আমার বান্ধবীটাকে তুমি বাড়িতে নিয়ে আসলে। কেন বৌদি, তুমি খুশি হওনি? তোমার বান্ধবীকে তো বিয়ে করে নিয়ে এসেছি। আমি জানি তুমি অনেক খুশি হবে, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি তো খুশি হওনি। কি রে খোকা, তুই এমন ভাবে বিয়ে করে কেন নিয়ে এসেছিস বলতো? কেন রে বাবা, তুই আগে তো আমাকে বলতে পারতিস, তাহলে এই মেয়ের সাথে আমি তোকে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারতাম। এমন ভাবে বিয়ে করার কি দরকার ছিল বলতো খোকা? মা, জানানোর মতো তেমন একটা সময় পাইনি, তাই তো জানাতে পারিনি মা। তবে ওর বাড়ি থেকে যে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই জন্য আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। আর ওর বাবারা বলেছে নাকি আমার মতো ছেলের সাথে বিয়ে দিতে চায় না, তাই জন্য আর কি করবো বলো তো মা, ওকে একেবারে সোজা বাড়িতে নিয়ে চলে আসলাম। তা কি রে মিঠু, কতদিন ধরে তলে তলে জল খাচ্ছিলি সেটা বল তো দেখি। তুই নাকি আমার ভালো বান্ধবী, তাহলে বান্ধবী হয়ে কি আমার কাছে সব ঘটনা খুলে বলতে পারতিস না? তাহলে সব লুকিয়ে কেন গেলি বল তো দেখি। দেখ বান্ধবী, অনেকবার চেষ্টা করেছিলাম তোকে বলার জন্য, কিন্তু আমি বলতে পারিনি। তোর বিয়ের সময় তো আমি এখানে এসেছিলাম, তখন থেকেই তোর দাওরকে আমার পছন্দ হয়েছে, ও আমাকে পছন্দ করত, তাই জন্য তো আমাদের মধ্যে ভালোবাসা হয়ে গেছিল। কিন্তু কি করব বল, এখন যে আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই জন্য তো আমরা এমনভাবে পালিয়ে বিয়ে করেছি। কেন রে বান্ধবী, আমি তো তোর তো ছোট যা হই, তাহলে তুই কি খুশি হোসনি বল তো দেখি? এবার যদি বলি যে আমার এই বিয়েতে কোনো মত নেই, তাহলে তুই কি আমার দাউরকে ছেড়ে চলে যাবি বলতো দেখি? যা দেখি কেমন পারিস। আরে বড় বৌমা, তুমি এইসব কী সব কথা বলছো বলো তো? ও তো তোমার বান্ধবী হয়, তা দুই বান্ধবীর একই শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, এখন দুই বান্ধবী হয়েছে দুই যা, ঠিক আছে? মিলেমিশে থাকো তো, আর আমার ঘরটাকে একটুখানি ভালোভাবে শান্তি বজায় রেখো, বুঝেছো? শোন বান্ধবী, তুই আমার উপর আর রাগ করিস না, বুঝেছিস? আগে যখন আমরা দুজন ভালো বান্ধবী ছিলাম, এখন হচ্ছে আমরা দুই যা, আর আমরা দেখ ভালোভাবে থাকবো, বুঝেছিস?
তবে তাদের বিয়ের আগে ছিল রিমি এবং মিঠু খুব ভালো বান্ধবী। একসাথে চলা, একসাথে হাঁটা, একসাথে খাওয়া, সব কিছু তারা ভালোভাবে করতো। পরের দিন সকালে মিঠু একা একা রান্নাঘরে বসে বসে চা বানাচ্ছিল, আর তখন সেখানে বড় বৌমা রিমি চলে আসে। এই এই মিঠু, তুই আমার আসার আগে রান্নাঘরে কেন ঢুকেছিস? সব জিনিসপত্র হাত কেন দিয়েছিস বল তো দেখি? এবার কি তুই রান্নাঘরটা দখল করতে আসছিস? আরে বান্ধবী, তুই চলে এসেছিস। দেখ দেখ, আমি মাটির হাঁড়িতে চা বানাচ্ছি, আর মাটির হাঁড়িতে চা বানালে তার একটা সুন্দর সুগন্ধ বেরোয়। আর আজ তোকে বানিয়ে খাওয়াবো, বুঝেছিস? আচ্ছা শোন, তুই না ঘুমাচ্ছিলিস, তাই জন্য আমি ভাবলাম যে চা করে নিয়ে তোর ঘরেতে যাব, কিন্তু তুই উঠে চলে আসলি, তাই জন্য তো আমি একা একা চা করতে চলে আসলাম রে, কাউকে কোনো কিছু না জানিয়ে। দেখ মিঠু, তুই আমার একদম বান্ধবী বান্ধবী করবি না, বুঝেছিস? তোকে আর আমার একদম সহ্য হয় না। তুই বান্ধবী না, বান্ধবী নামের কলঙ্ক। তুই দেখেছিস আমার শ্বশুর বাড়ির একটু পয়সাওয়ালা, সঙ্গে সঙ্গে আমার দেওরটাকে পটিয়ে বিয়ে করলি। কিসের ধান্দায় এসেছিস আমি বুঝতে পারি না নাকি? তুই তো এই বাড়িতে রাজ করার জন্য এসেছিস। দেখ, আমি তা হতে দেব না। আর আমার সাজানো রান্নাঘরে তুই ঢুকেছিস মানে কি? তোর লজ্জা শরম নেই? আমার রান্নাঘরে আমি কাউকে ঢুকতে দিই না, এটা একমাত্র আমার অধিকার আছে, বুঝেছিস? আমি ঘুমাচ্ছিলাম মানে কি? সেই ফাঁকে তুই রান্নাঘরে এসে সবাইকে প্রমাণ করতে চাস নাকি যে তুই আমার থেকে সব ভালো কাজকর্ম পারিস, আর আমি একদম মোটেও কোনো কাজ পারি না? দেখ রেমি, তুই আমার ছোটবেলার বান্ধবী, তোর সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু করেছি, আর তাই জন্য আমি তোকে নিজের বোনের মতো ভাবি। আর তুই, তোর মনটা এতটাই ছোট যে তুই আমাকেও বলতে ছাড়লি না। ছি ছি ছি, ঠিক আছে, তুই আমার কাছে আশা করিস না যে আমি তোকে যার চোখে দেখি। ঠিক আছে, এবার থেকে সেটাই হবে। আর শোন, তোকে একটা কথা বলে রাখি, এই বাড়িতে তোর যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। আর এই রান্নাঘরটা তোর একার না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্নাঘর, তাই এই রান্নাঘরে সমান পরিমাণে আমারও অধিকার আছে, তোরও অধিকার আছে। তুই বলার কেউ না, বুঝেছিস? আর তখন সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। এই সকাল সকাল তোমরা কি শুরু করেছো বলো তো দেখি? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? তোমাদের দুই বৌমা চিৎকার চেঁচামেচি পুরো সারা গ্রামের লোকরা শুনছে। তোমরা কি শুরু করেছো বলো তো দেখি সকাল সকাল? মা, আপনাকে কি বলি বলুন তো? এই মেয়ে একদিন হতে পারলো না এই বাড়ির বউ হয়ে এসেছে, আর এখন থেকে দেখো আমি থাকতেও এই বাড়ি দখল করতে চাচ্ছে, সব কিছু দখল করে নিতে চাচ্ছে। কিন্তু মা, আপনি বলুন তো, ও কেন রান্নাঘরে এসে চা করবে? আমি তো বাড়ির বড় বউ, তাহলে আমি সব কাজ করব, ও কেন করতে যাবে? না মা, আমি কোনো কিছু দখল করতে আসিনি, আর দখল করতেও চাই না মা। আমি শুধুমাত্র রান্নাঘরে এসেছি চা করার জন্য। তাহলে আপনি বলুন না মা, আমি চা করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আচ্ছা, এবার বুঝেছি তোমাদের ঝগড়া কি নিয়ে হচ্ছে। একটা সামান্য চা বানানো নিয়ে এত ঝগড়া। তা তোমাদের দুই বৌমাকে তো বলি হারি, তোমরা দুই বৌমা হচ্ছে আমার বাড়ির বৌমা। তাহলে নিজেদের মধ্যে কাজগুলো ভাগ করে নাও না, এত তো সমস্যাই হয় না। মা, আপনি বলছেন এটা সামান্য ব্যাপার? না না মা, এটা আমার কাছে সামান্য ব্যাপার না। আমি হচ্ছি এই বাড়ির বড় বউ, তাহলে আমার অনুমতি নিয়ে ওকে এই রান্নাঘরে ঢুকতে হবে। আমি যেটা বলবো ওকে সেটা শুনতে হবে, আর ও সব কিছু দখল করার জন্য এখানে এসেছে। দেখো বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমার কথা শুনে বুঝতে পারছি যে তুমি তোমার বান্ধবীকে কতটা হিংসা করো। ও যে এই বাড়ির বউ হয়ে এসেছে এটা তুমি মেনে নিতে পারছো না। দেখো বৌমা, তুমি একটু তোমার নিজের মনটাকে পরিষ্কার করো, তাহলে সবার ভালোবাসা পাবে। তারপর সিমি তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে সে চুপ হয়ে যায়, সে আর কোনো কথা বলে না। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন ছোট বৌমা মিঠু ছাদের ওপর জামা কাপড় শুকোতে দেয়। এগুলো দেখে বড় বৌমা অনেক রেগে যায়, তাই সে নিচে এসে বলতে থাকে, কি রে মিঠু, তুই জামা কাপড়গুলো গিয়ে আমার জায়গায় কেন শুকোতে দিয়েছিস? তুই তো জানিস ওই জায়গায় আমি আমার সব জামা কাপড় শুকোতে দিই। তাহলে তুই কেন দিয়েছিস বল? ওই জায়গায় ভালো রোদ পড়েছিল, আর এমনিতে জামা কাপড়গুলো পুরো ভিজা ছিল, তাই জন্য ভাবলাম যে একটুখানি শুকোতে দিয়ে দিই। কেন দিদি, কি হয়েছে বলো তো? ওই জায়গায় শুকোতে দিয়েছি তো কি হয়েছে? তুমি বললে এক্ষুনি আমি তুলে নেব জামা কাপড়গুলো, কোনো অসুবিধা নেই। দেখ মিঠু, তোর এই ন্যাকামোর কথাবার্তা আমার একদম সহ্য হয় না, তাই বলছি আমার জায়গাগুলো তুই দখল করতে আসিস না। যেদিন থেকে এই বাড়িতে পা দিয়েছিস একের পর এক তো দখল করেই যাচ্ছিস। আমি যেইগুলো পছন্দ করি তুই সেই সবগুলো করছিস, এগুলো আমার একদম পছন্দ না।
যা বাবা দিদি, আমি আবার কি করলাম? আমি শুধু একটু জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছি বলে সেটাতে তোমার অসুবিধা হচ্ছে। তোমাকে তো নিয়ে পারাই যায় না। তুমি এতটা হিংসুটে কবে থেকে হলে বলো তো? যখন আগে ছোটবেলায় আমার সাথে ঘোরাফেরা করতে তখন তো এতটা হিংসুটে ছিলে না। তাহলে এতটা হিংসুটে কবে থেকে হলে? যেদিন থেকে আমি বউ হয়ে এসেছি সেদিন থেকে তুমি হিংসা করতে শুরু করেছো, তাই না দিদি? আর তখন তাদের শ্বশুরমশাই বলতে থাকে, আরে বৌমারা, তোমরা কি শুরু করেছো বলো তো? সামান্য একটা ব্যাপার নিয়েই আবার ঝামেলা শুরু করেছো। এমন ভাবে ঝামেলা শুরু করলে হবে বলো তো? তোমরা দুই বৌমা এই বাড়িতে থাকো, কোথায় মিলেমিশে থাকবে তা না, সব সময় বাড়িতে অশান্তি আর অশান্তি, আর যে ভালো লাগে না। বাবা এখানে আপনি বলুন তো আমার কি দোষ আছে? আমি তো সব সময় ওই জায়গায় আমার জামা কাপড়গুলো শুকাতে দিই। তাহলে আজকে ইচ্ছা করে এই জামা কাপড়গুলো শুকো দিয়েছে। বাবা আপনি একটা কথা বলুন তো, এই মেয়ে যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে অশান্তির ওপর অশান্তি হয়ে যাচ্ছে। কেন? এর আগে তো আমিও তো এই বাড়িতে আছি, তাহলে কখনো তো এমন অশান্তি হতো না। তাহলে আমার এখানে কি দোষ আছে বাবা? আপনি বলুন তো। ওই জায়গায় রোদ বেশি পড়েছিল, তাই জন্য তো আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি। কেন বাবা, ওই জায়গাটা কি দিদি কিনে রেখেছে নাকি যে ওই জায়গায় দিদির জামা কাপড় ছাড়া আর কেউ জামা কাপড় শুকাতে দেবে না? দেখেছেন বাবা, দেখেছেন? একটা কোনো কথা শুনলেই তার জবাব দিতেই থাকে, মুখে ধান দিলে যেন খই ফোটে। আরে বৌমারা শোনো, তোমরা শান্ত হয়ে যাও তো। এই একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝগড়া করো না। শোনো বড় বৌমা, তুমি ওই জায়গায় জামা কাপড় শুকাতে দাওনি তো কি হয়েছে? আরও তো অনেক জায়গা পড়ে আছে, সেখানে তো দিলেই হয়। বলো তো, এত ঝামেলা করার কি দরকার আছে? হ্যাঁ বাবা, আমিও তো সেটাই বলছি, অনেক তো জায়গা পড়ে আছে। তাহলে ও তো অন্য কোনো জায়গায় দিতে পারতো জামা কাপড়গুলো, আমার জায়গায় কিসের জন্য দিয়েছে? থাক বৌমারা, তোমাদের এখানে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। ঠিক আছে, যেমন ঝগড়া করছো করো, আমি এখান থেকে যাই, আমার আর ভালো লাগছে না। এই বলে শ্যামল সে ওখান থেকে চলে যায়। তারপর দুই বৌমা বলতে থাকে, দেখ মিঠু, তোকে আমি এই বাড়িতে বেশি দিন টিকতে দেব না। এই বাড়ি থেকে যদি না আমি তোকে তাড়িয়ে ছেড়েছি তো আমার নামও রিমি নয়। হ্যাঁ ঠিক আছে বান্ধবী, তুই একবার আমাকে তাড়িয়ে দেখ, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। তুই চলিস ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। মনে রাখিস, আমিও তোর বান্ধবী হই। হ্যাঁ। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবে দুই বৌমার ঝগড়া অশান্তি শেষ আর হয় না। তবে একদিন রাতের বেলায় দুই বৌমা তাদের নিজেদের ঘরে বসে বসে তাদের স্বামীদের কাছে বলতে থাকে, কে গো শুনছো? তোমার ওই ভাইয়ের বউটা আমার একদম আর সহ্য হয় না। তোমার ভাই দেখে দেখে এমন কেন মেয়েকে বিয়ে করেছে বলো তো? কেন গো, অন্য কোনো মেয়ে ছিল না নাকি? এই পাড়াতে কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, সেরকম মেয়ে দেখে একটা বিয়ে করতে পারতো। কেন গিন্নি, সহ্য হচ্ছে না কেন আমার ভাইয়ের বউকে? আর সেই মেয়ে তো তোমার ভালো বান্ধবী হয়, ছোটবেলার বান্ধবী। তাহলে আজকের এমনভাবে কেন কথা বলছো? এমন কি হয়েছে? হ্যাঁ সে তো জানি তুমি এই কথাটা বলবে। দেখো, একটা সময় সে আমার ভালো বান্ধবী ছিল, তা বলে কি সব সময় সম্পর্ক ভালো থাকবে তা তো না। আর এই বাড়িতে কিসের জন্য এসেছে জানো? এই বাড়িতে ও রাজ করার জন্য এসেছে। আমার সব কিছু জিনিস ও দখল করতে এসেছে। আমি ভালো আছি, ও সহ্য হচ্ছে না, তাই জন্য আমার পেছন পেছন এখানেও চলে এসেছে। আমার আর ভালো লাগে না। দেখো গিন্নি, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি বেশি ভাবছো। এত বেশি ভাবো না তো। আর শোনো, তোটা তো তোমার বান্ধবী হয়, দুজন মিলেমিশে থাকলেই তো হয়। এত ঝগড়া অশান্তি কেন করো? কি বলছো? ঝগড়া অশান্তি? ঝগড়া অশান্তি কি শুধু আমি একা করি নাকি? ওই তো ঝগড়া লাগায়, ওই তো সবার সামনে নিজেকে ভালো সাজে, কিন্তু ও অতটা ভালো না। হ্যাঁ একটা কথা বলি, বাড়িতে হচ্ছে বয়স্ক বাবা মা থাকে, আর তোমরা যদি দুই বউ এমনভাবে ঝগড়া করতে থাকো, ওরা তো দুদিনেই পাগল হয়ে যাবে আর অসুস্থ হয়ে পড়বে। তাহলে তোমরা একটু শান্তি বজায় রাখো। অন্যদিকে মিঠু তার স্বামীকে বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না, রিমি কেন সব কিছুর জন্য আমাকে দোষী করে। সে শুধু বারবার বলে আমি সব কিছু দখল করার জন্য এসেছি, কিন্তু তুমি বলো না আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে এটা তো ওর শ্বশুরবাড়ি, আমারও শ্বশুরবাড়ি, তাহলে ও সবসময় আমার সাথে ঝগড়া কেন করে বলো তো? দেখো মিঠু, তুমি তো চুপ থাকতে পারো, তাহলে দেখবে ঝামেলা কম হবে। আর বৌদি একদিন বলবে, দুদিন বলবে, বলতে বলতে যখন দেখবে যে তুমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না, বৌদি এমনিতেই চুপ হয়ে যাবে আর তোমাকে কোনো কিছু কথা বলবে না। বুঝেছো?
দেখো, চুপ থাকলে যে সব কিছু ঠিকঠাক হবে তা না। ও আমাকে এমন বড় ছোট কথা বলে যাবে, সব সময় আমি কি ওইগুলো শুনতে যাব? একদিন যদি আমি প্রতিবাদ করি তাহলে তাহলে ও সব সময় দিনের পর দিন পেয়ে যাবে, আমাকে তো অপমানের উপর অপমান করবে। আমি কেন কিসের জন্য শুনবো বলো? আমি যেখানে কোনো দোষ করিনি, তাহলে সে আমার বান্ধবী হয়ে কি ছাড় পাবে? না, সেটা আমার পক্ষে কখনো সম্ভব না। ও যতই আমাকে অপমান করতে আসুক না কেন, তার প্রতিবাদ আমি অবশ্যই করব। তাহলে তোমরা দুই বউ যদি এমনভাবে প্রত্যেকদিন ঝগড়া অশান্তি করতেই থাকো, তাহলে গ্রামের সবাই কি বলবে বলো তো দেখি? তোমাকে আমি কথা দিতে পারি যে আমি ঝগড়া করব না, কিন্তু ও যদি আমার সামনে এসে আমার নামে উল্টোপাল্টা কথা বলে, তাহলে আমি ছেড়েও কথা বলবো না। সে আমার যতই ভালো বান্ধবী হোক না কেন, আমি কখনোই তাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু মাস কেটে যায়, তবে তাদের দুই বউয়ের সব সময় ঝগড়া অশান্তি লেগে থাকতো। এটা গ্রামের সবাই জেনে গেছিল তাদের ব্যাপারে। তবে একদিন, ওফ বাবা, আজ যে বারবার খিদে পাচ্ছে। খিদে পাবে না? এত সুন্দর দুপুরবেলা মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি, আর একটু মাংস তো আছে, যেটা হচ্ছে রাতে খাওয়া হবে। একটা কাজ করি, এখন তো আমার খুব জোরে খিদে পেয়েছে, সেই মাংসগুলো গিয়ে খেয়ে নিই। তাহলে আমার বান্ধবীর নামে দোষ দেব যে ও সব মাংস চুরি করে খেয়ে নিয়েছে, মজা হবে। তারপর রেমি এইসব কথা বলার পর তারপর সে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে তার সব মাংসগুলো এক এক করে খেয়ে শেষ করে দেয়। তারপর সব কিছু খাওয়ার পর সে যখন তার ঘরের দিকে যাচ্ছিল, তখন তার সাথে দেখা হয়ে যায় তার ছোট যা মিঠুর সাথে। কি রে বান্ধবী, কোথায় গিয়েছিলিস রে? এমনভাবে তাড়াহুড়ো করে যে ঘরের মধ্যে ঢুকছিস? আরে মিঠু, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমি আবার কোথায় যাব? আমি একটু বাথরুমে গিয়েছিলাম। কি রে বান্ধবী, বাথরুম তো এদিকে, ওদিকে তো রান্নাঘর, আর এমনভাবে তুই ভয় পেয়ে গেছিস কেন? কি হয়েছে বলতো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক কথা বলেছিস মিঠু, ওদিকে তো রান্নাঘর। আমি একটু রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম, প্রথমে বাথরুম থেকে ঘুরে তারপর রান্নাঘরে গিয়েছিলাম। কিন্তু তুই এমনভাবে আমাকে জেরা কেন করছিস বলতো? আর আমি কোথায় যাব না যাব সেগুলো কি তোকে বলে যাবো নাকি? আমার ব্যাপারে একদম থাকবি না, বুঝেছিস? ঠিক আছে বান্ধবী, আমি এবার থেকে তোকে সম্মান দিয়েই কথা বলবো। আচ্ছা বড় দিদি, তোমার কথা শুনে তো বুঝতেই পারছি তুমি কিছু না কিছু একটা লুকাচ্ছ। দেখো, এমনভাবে গলাবাজি বন্ধ করো। আর তুমি কি করতে গিয়েছিলে রান্নাঘরে না গিয়েছিলে, সব কিন্তু আমি নিজের চোখে দেখেছি। একবার মাকে ডেকে বলবো নাকি দিদি, বলো তো? তুই কি দেখেছিস সেটা বল তো দেখি। আর হ্যাঁ, আমি কি রান্নাঘরে যেতে পারি না নাকি? আমি তো জল খেতে রান্নাঘরে গিয়েছি। তাহলে তুই এমনভাবে কেন বলছিস? বড় দিদি, তোমার এই তোদলানো কথা শুনলে সে কেউ তোমাকে ধরে ফেলবে। আর মাংসগুলো তো বসে বসে রান্নাঘরে ভালোই খেলে। বা, তাহলে এবার কার নামে দোষ দেওয়ার কথা ভেবেছো বলো তো? নিশ্চয়ই আমার নামে দোষ দেওয়ার কথা ভেবেছো, কিন্তু না, আমি তো সেটা হতে দেব না। আমি এক্ষুনি মাকে ডেকে সব বলে দেব। মিঠুর মুখ থেকে এমন কথা শুনে রিমি অনেক ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে, শোন বান্ধবী, তুই এমনটা করিস না রে। আর এমনিতে তুই তো আমার ছোটবেলার বান্ধবী, তুই তো জানিস কত তোকে ভালোবাসি। তাহলে এই একটা ছোট ব্যাপার নিয়ে তুই এমনভাবে বলবি? আর এমনিতে আমার না খুব জোরে খিদে পেয়েছিল, তুই এত ভালো রান্না করেছিস তাই লোভ সামলাতে পারিনি। শোন না, তুই এটা মার কাছে আর বলিস না রে। কেন রে রিমি, যখন তুই বিপদে পড়বি তখন তোর বান্ধবীর কথা মনে পড়ে? আর এতদিন যে তুই আমার সাথে ঝগড়া করে যাচ্ছিলিস, কিছুক্ষণ আগেই যে এত গলাবাজি করলি, তাহলে সেটার কি হবে বলতো? শোন না বান্ধবী, আমি সত্যি কথা বলছি, এবার থেকে তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করবো না, বড় ছোট কথাও বলবো না। তুই একটু মাকে ভালোভাবে ম্যানেজ করে নে না, বল। আমার তো খিদে পেয়েছে, কি করব বলতো? আর এমনিতে আমরা দুই ভালো বান্ধবী, আর এখন দুই যা হয়েছি, আজকেকার পর থেকে আমরা ভালোভাবে থাকবো, বুঝেছিস? ঠিক আছে বান্ধবী, তুই যখন এত করে বলছিস তাহলে তোকে একটা সুযোগ দেওয়াই যায়। আর এমনিতে তুই তো আমার ছোটবেলার বান্ধবী। ঠিক আছে, আমি মাকে মানিয়ে নেব। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন দুই বৌমা মিলে পুকুর ঘাটে জামা কাপড় কাচতে যায়, আর সেখানে আবারও শুরু হয়ে যায় ঝগড়া। যা মিঠু, জামা কাপড়গুলো গিয়ে কেচে নে। এতটা রাস্তা আমি একাই জামা কাপড়গুলো বয়ে বয়ে নিয়ে এসেছি, এইবার তুই কাচবি, যা।
না না বাবা, আমি এত জামা কাপড় কাচতে পারবো না। দিদি, একটা কাজ করো, তুমি যখন নিয়ে এসেছো ভালোই করেছো। যাও, জামা কাপড়গুলো ঝটপট কেচে নাও তো। আজকের আমার কাচতে একদম মন চাইছে না, তুমি গিয়ে তাড়াতাড়ি কেচে নিয়ে আসো। কি বলছিস? এই জামা কাপড়গুলো তুই কাচবি না? ঠিক আছে, আজকের আমি মাকে গিয়ে বলে দেবো সব কথা, যে তুই সবার সামনে ভালো সাজার নাটক করিস, কিন্তু তুই অতটা ভালো না। আর এমনিতে আমার ভালো তো তোর সহ্য হচ্ছিল না, আমার দেওরটাকে পটিয়ে এই বাড়ির সব কিছু দখল করতে এসেছিস। বাজে মেয়ে ছেলে একটা। আমি তো আগে থেকেই জানতাম তুই কখনো সোজা হবি না, তবু তোকে একটা সুযোগ দিয়েছিলাম। ঠিক আছে, চ চ, আমিও যেতে চাই। আর মাকে গিয়ে আমিও বলবো ওই দিন সব মাংসগুলো তুই একাই খেয়েছিস চুরি করে। আমিও বলবো, চল চল চল। মিঠুর এমন কথা শুনে রিমি আরও অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে একটা বউ থালা বাসন মাজছিল। তখন সে বলতে থাকে, বাবা, তোমরা দুই বউ পারো বটে, এখানে এসেও ঝগড়া লাগিয়ে দিয়েছো। কেন গো, বাড়িতে কি ঝগড়া করে হচ্ছিল না? আবার পুকুর ঘাটে এসে ঝগড়া শুরু করে দিয়েছো। এই সব ঝগড়াঝাটি বাড়িতে করতে তো পারতে, কেন লোক হাসাচ্ছ? আর এমনিতে গ্রামের তো সবাই তোমাদের দেখে হাসাহাসি করে, তোমাদের দুই বৌমাকে। তাই ভাবছি যে তোমাদের শাশুড়ি আর শ্বশুরমশাই কেমন করে ওই বাড়িতে থাকে। তোমাদের দুই বৌমার ঝগড়া শুনতে শুনতে নিশ্চয়ই ওরা পাগল হয়ে গেছে। কেন গো দিদি, তোমার এত শখ কিসের আমাদের ব্যাপারে নাক গলানোর? নাক কি এত লম্বা হয়ে গেছে? তাহলে বলো, আমরা তোমার নাকটা কেটে দিচ্ছি। যে কাজটা করতে এসেছো সেই কাজটা করেই যাও না। কেন আমাদের মাঝখানে কথা বলছো? আর আমরা কোথায় কি করব না করব সেটা আমাদের ব্যাপার, তুমি বলার কে বলো তো? বাবা, তোমাদের সাথে মুখ লাগানোর থেকে না লাগানোই অনেক ভালো। ভালোর জন্য বলতে গেলেই তো খারাপ হয়ে যায়, যত সব। কি রে বান্ধবী, বলবো নাকি ওই বউটার কাছে যে তুই চুরি করে মাংস খেয়েছিস? একবার বলে দি, বললে কিন্তু বেশ মজাই হবে। বউটা কিন্তু সারা গ্রামের সবার কাছে বলবে তুই মাংস চুরি করে খাস, তখন কিন্তু সবাই তোকে চোর চোর করে ডাকবে। দেখ বান্ধবী, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস যে এই ব্যাপারে কিন্তু তুই কাউকে কিছু বলবি না। তাহলে এখন কেন এরকম ভাবে বলছিস? আর আমি কি বলেছি নাকি যে আমি জামা কাপড়গুলো কাচবো না? আমি সব জামা কাপড় এক্ষুনি কেচে দিচ্ছি, তুই শুধু এখানে বস। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যা যা বান্ধবী, আমি কাউকে কিছু বলবো না, তুই তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নে তো। তারপর রিমি কোনো কিছু কথা না বলে সব জামা কাপড়গুলো এক এক করে কাচতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে দুই বউয়ের ঝগড়া এমন চরম সীমায় পৌঁছে যায় যে গ্রামের একটা প্রতিবেশী তাদের বাড়িতে এসে বলতে থাকে, কি গো টুম্পাদি, অনেক দিন পর তো আমাদের বাড়িতে আসলে, তা বলো বাড়ির সব খবর কেমন? কি আর বলবো সরলাদি, আমাদের তো খবর খুব ভালো, কিন্তু তোমাদের বাড়ির খবর দেখে তো মনে হচ্ছে না ভালো। তোমাদের দুই বউ যা ঝগড়া করে, আর পাড়াতে তো থাকাই যায় না। সব সময় তোমাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। কি বলি আর, তা তোমার খবর কেমন গো দিদি? সব কিছু জানোই যখন, তাহলে আমাকে আর জিজ্ঞাসা করছো কেন যে আমার খবর কেমন আছে? জানি না কোন জন্মে কি পাপ করেছি, তাই এই জন্মে এমন দুটো বৌমা পেয়েছি। আমার এই দুই বৌমা দুই ভালো বান্ধবী ছিল আগে, আর বিয়ে হওয়ার পর থেকে দুজন দুজনার সাথে ঝগড়া লেগেই আছে। ঝগড়া যেন এদের ছাড়ে না। দেখো দিদি, আমরা তো সব গ্রামের লোকজন জানি যে তোমার বাড়িতে কি চলে আর না চলে। তা একটা কাজ করো, তোমার দুই বৌমাকে একটু ভালোভাবে বোঝাও। দেখো না বুঝিয়ে কি হয় না হয়। সংসারে যদি এমনভাবে ঝগড়া লেগে থাকে, তাহলে কিন্তু লোক কি কখনো থাকবে না ঘরে, বুঝেছো? সে তো সব জানি গো দিদি, কি বলি বলো তো, আমার এই দুই বৌমাকে কত ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু এরা কি আর বোঝার? এখন আমার মনে হয় আমি আর তোমার দাদা যেন এই বাড়ি ছেড়ে চলে গেলে যেন একটু শান্তিতে থাকতে পারবো। সব সময় এত চিৎকার চেঁচামেচি ভালো লাগে? আমাদেরও তো বয়স হচ্ছে, এখন আমরা কোথায় একটু শান্তিতে আরামে থাকবো? তা না, সব সময় কেচাকেচি শুনেই যেতে হচ্ছে। কি বলি বলো তো? তা দেখো দিদি, তুমি একবার তোমার ছেলেদের সাথে কথা বলে দেখো, যদি কিছু হয় তো ওরা যদি ওদের বউকে শাসন করতে পারে, তাহলে হয়তো আর এমনটা হবে না। আমার বৌমারা তো রাতে আর ঝগড়া অশান্তি করে না, যে যার ঘরে থাকে।
কিন্তু যত ঝগড়া অশান্তি সকাল হলেই শুরু হয়ে যায়। আর আমার ছেলেরা তো সারা দিন আর বাড়িতে থাকে না, তারা তো কাজে যায়, আর রাত হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর কি বলি বলো তো? তাহলে আর কি বলবো দিদি, তোমার দেখেছি আমার অনেক কষ্ট লাগছে। তোমরা এখন বুড়ো বুড়ি হয়ে গেছো, আর এমনভাবে যদি শান্তিতে না থাকতে পারো, আর কি বলি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে এখন আমি আসি গো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে সরলার দুই ছেলে সরলার কাছে এসে বলতে থাকে, আর সেখানে তার দুই বৌমা ছিল। মা, আমরা দুই ভাই তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। হ্যাঁ রে খোকা, তোরা বল, তোরা কি বলতে এসেছিস? মা, বলছিলাম যে কি আমরা দুই ভাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই সেটা তোমার কাছে জানাতে এসেছি। তা বল না রে বাবা, কি এমন সিদ্ধান্ত নিয়েছিস, তা আমিও শুনি। দেখো মা, আমরা সব কিছুই জানি। আমরা যেদিন থেকে বিয়ে করেছি সেদিনের পর থেকে শুধু সবসময় আমাদের বাড়িতে ঝগড়া লেগেই আছে, আর এই দুই বউ সবসময় ঝগড়া করতেই থাকে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই বউকে তাদের বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো। যেদিন ওরা ভালো হয়ে যাবে সেদিন আমরা নিয়ে আসবো ওদেরকে, তাছাড়া তার আগে কখনো নিয়ে আসবো না, কারণ এমন অশান্তি ঝগড়াঝাটি আর ভালো লাগে না মা। এমন কথা শুনে রিমি এবং মিঠু অনেক অবাক হয়ে যায়। তখন তারা বলতে থাকে, এটা তোমরা কি কথা বলছো যে আমাদেরকে বাপের বাড়িতে রেখে দিয়ে আসবে? কেন? না না, আমরা বাপের বাড়িতে যেতে চাই না। আর এমনিতে আমি তো ঝগড়া অশান্তি কিছুই করি না, জানোই তো। সবসময় দিদি আমার সাথে গায়ের ওপর পা তুলেই ঝগড়া করে, কোনো কিছু কথা বলতে গেলেই ঝগড়া করে। তাহলে তোমরা বলো আমার এখানে দোষ কোথায়? দেখো, এখানে তোমাদের দুজনার দোষ আছে। এখানে তোমরা বলতে পারবে না যে একজন কথা বললে আর একজন চুপ করে থাকে। না, তোমরা দুজন মিলেই ঝগড়া করতে থাকো। তাই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি, তোমাদেরকে তোমাদের বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো। না না গো, আমাকে দিয়ে এসো না বাপের বাড়িতে, আমি যাব না, আমি এখানেই থাকবো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনো ঝগড়া করব না, কখনো ঝগড়া করব না। আমি সব সময় এখানে ভালোভাবে থাকবো। বুঝতে পেরেছি আমার ভুলটা, যে আমাদের ঝগড়াতে তোমরা অনেক অতিষ্ঠ হয়ে গেছো। আর কখনো করব না ঝগড়া, কখনো না। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন ঝগড়া করব না। এবার থেকে আমরা দুই যা ভালোভাবেই থাকবো মিলেমিশে। আগে যখন আমরা ছোটোবেলায় দুই বান্ধবী ভালোভাবে থাকতাম, এবারেও দুই যা ভালোভাবে থাকবো। আর কখনো কোনো দিনের জন্য ঝগড়া করব না, আর তোমাদের অসুবিধা হবে না। একবার আমাদের সুযোগ দিয়ে দেখো, যে পাড়ার লোকরাও তোমাদেরকে কোনো কিছু কথা বলবে না। হ্যাঁ রে মিঠু, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন। তুই যেদিন থেকে এই বাড়িতে এসেছিস বিয়ে করে, সেদিন থেকে তোকে আমার আর সহ্য হচ্ছিল না। আমি একদম পছন্দ করছিলাম না, এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই জন্য আমি এমনভাবে ঝগড়া করতাম। ক্ষমা করে দিস রে, আমি আর তোর সাথে কখনো ঝগড়া করব না। মা, আমাকে ক্ষমা করে দিন মা। দেখ খোকারা, বৌমারা যখন তাদের ভুলটা বুঝতে পেরেছে, সুযোগ চাইছে, তাহলে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। এমনভাবে ওদেরকে বাপের বাড়িতে দিয়ে আসিস না, বুঝেছিস? শোন খোকা, ওদেরকে আর একবার করে সুযোগ দে বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে ওদের আরেকবার করে আমি সুযোগ দিচ্ছি। তাহলে শোনো, তোমাদের কিন্তু এটা শেষ সুযোগ। এইবার যদি তোমরা এরপরে কখনো ঝগড়া করতে দেখেছি, তাহলে কিন্তু তোমাদেরকে আর এই বাড়িতে রাখবো না, সোজা তোমাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, বুঝেছো? এমন ঘটনার পর থেকে তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু মাস কেটে যায়। তবে তারা আর কোনো ঝগড়া অশান্তি কিছুই করে না। তারা সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রেখেছিল এবং তারা দুই জানা, দুই বোনের মতো থাকতো।